এতগুলো বক্তব্য শুনলাম, এর পাল্টা অখিলগিরির যে অ্যারোগেন্ট মুড সেটা যদি দেখাই অন্তত তাহলে বুঝতে পারবেন যে আসলে কোথায় বোধহয় একটা মনে হচ্ছে যেন সবটা সাজানো সাজানো একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আমি সরাসরি চলে আসবো তাপস বাবুর কাছে। তাপস রায় আমাদের সঙ্গে রয়েছেন। তাপস বাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালীতে। প্রথম বিষয় হচ্ছে, দীর্ঘদিন ধরে মন্ত্রিত্ব সামলেছেন, আজকে অখিলগিরি রাজ্যের একজন মন্ত্রী, তাকে যখন নির্দেশ দেওয়া হচ্ছে দলের তরফ থেকে, শান্তনু সেন জানাচ্ছেন যে রাজধর্ম পালন করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস করছে, পরবর্তীকালে দলের তরফ থেকে প্রেস কনফারেন্স করছেন জয়প্রকাশ মজুমদার, আর ফোন করে জানাচ্ছেন সুব্রত বক্সী, মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকমের কোনো বয়ান বার্তা পেলাম না। কি মনে হচ্ছে আদৌ এভাবে মানে ব্যাপারটা এতটাই সহজ যে একজন বন দপ্তরের আধিকারিককে অপমান করলেন, ক্যামেরা রেকর্ড হয়ে গেল, সেটা সবাই সমস্ত নিউজ চ্যানেল দেখালো, আর সঙ্গে সঙ্গে পদক্ষেপ হয়ে গেল, অখিলগিরিকে পদত্যাগ করতে বলা হলো দলের তরফ থেকে একটা ফোন করে? ব্যাপারটা কি এত সহজ লাগছে তাপস বাবু? না, বিষয়টা যতটা সহজভাবে প্রতিস্থাপন করার একটা প্রচেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলকে দিয়ে বা সুব্রত বক্সী সভাপতিকে দিয়ে, বিষয়টা এত সহজ নয়। রাজধর্ম যদি পালিত হতো গত 13 বছর ধরে, যদি খবরদারি নজরদারি থাকতো, যদি শাসন থাকতো, তাহলে আজকে কেষ্ট তিহারে থাকার কথা নয়, পার্থর জেলে থাকার কথা নয়, বালুর জেলে থাকার কথা নয়। আর বিত্ত বিবেকবানের যে কথাটা উনি বলেন, তাহলে এখনও দেখা যাচ্ছে আনিসুর, আতিফ, এরা বিত্তবান না বিবেকবান, এটা বাংলার মানুষকে আমার মনে হয় আর বোধহয় বারে বারে বাংলার মানুষ নিশ্চয়ই বড় হৃদয়বান, ভোলে ভালা, কিন্তু কাউকে বিশ্বাস করেন, কারোর প্রতি অন্ধবিশ্বাস থাকতে পারে, কিন্তু সব সময়ের জন্য টেকেন ফর গ্রান্টেড এটা বোধহয় হবে না। আসলে সামনে মন্ত্রিসভার সম্প্রসারণ হবে। এমনিতে অসন্তুষ্ট ছিল অখিলের প্রতি নানান কারণ, প্রশাসনিক কারণ ইত্যাদি প্রভৃতি, কিন্তু সেখানে আগামী 1.5 বছর সেটা প্রশাসনিক কারণ হতে পারে, হয়তো মন্ত্রিত্ব ঠিক মতন চালাতে পারছে না, অথবা সাংগঠনিক ব্যাপার বা নির্বাচনের ব্যাপারে বা লোকসভা বা বিভিন্ন বুথের বা পুরসভার নির্বাচন যেগুলো মেদিনীপুরের ফলাফলে উঠে এসেছে, তো সুতরাং সেগুলো বিষয় ছিল। যদি ব্যবস্থা নেওয়ারই হতো, মহামহিম রাষ্ট্রপতি, মহিলা রাষ্ট্রপতি, তার সম্বন্ধে যখন ইনিয়ে বিনিয়ে এবং ক্যারিকেচার করে যখন তিনি প্রায় মানে কি বলবো ডিমনস্ট্রেশন দিয়ে যখন অখিল বলেছিল, তাহলে তখনই তাকে অন্তত সতর্ক করা উচিত ছিল বা তাকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমি তো বললাম যদি সেইভাবে উনি বলেন, সতর্কের কথা কেন বলছেন? মুখ্যমন্ত্রী দ্রৌপদী রাষ্ট্রপতিকে অপমান করা নিয়ে মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছেন অখিলগিরির হয়ে। হ্যাঁ, রাষ্ট্রপতিকে অপমান করা নিয়ে মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছিলেন অখিলগিরির হয়ে। তাহলে পরে ওটা উনি বাধ্য হয়েছেন রাষ্ট্রপতি বলে, সেটা উনি চেয়েছিলেন, ভালো করেছেন, কিন্তু কথা হলো যে এখানে আমি সজলের সঙ্গে এ ব্যাপারে একমত। এটা অখিলগিরি একটা দুর্বল মানুষ বলে তার এই অপরাধে, এবং কাউকে আনতে হবে ওখান থেকে, মন্ত্রিসভা সম্প্রসারণ, কিন্তু তার থেকে কত ভয়ঙ্কর কথা, ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর কথা ফিরহাদ হাকিম বলল। যদি সংবিধানের কথা বলা হয়, পরম্পরার কথা বলা হয়, সম্প্রীতির কথা বলা হয়, বাংলার সম্প্রীতির কথা বলা হয়, দেশের সম্প্রীতির কথা বলা হয়, ও দাওয়াতে ইসলাম বলার পরও তাকে সতর্ক তো করেনি, তাকে কিন্তু দলকে বলে বা নিজে পদত্যাগ করতে বলেনি, বরঞ্চ মুম্বাইতে সাংবাদিকরা জিজ্ঞেস করলে পরে উনি বলেছেন শুনিনি। উনি অখিলেরটা শুনতে পারেন কিন্তু ফিরহাদেরটা শুনতে পারেন না। ঠিক ঠিক, অনেক 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 আমার মনে হয় অনেক দামি কথা। আমি কিছুক্ষণ আগে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে শুধুমাত্র মানে ফিরহাদ হাকিম কেন, ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির, একের পর এক ধরনের মন্তব্য করা হয়েছে। তারপর বাবু আমি বলছি, যদি যে দোষে আজকে অখিলগিরিকে দুষ্ট করা হচ্ছে যদি সেই একইভাবে ধরা হয় মহিলাদের অসম্মান করার ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখনো এই হাঁসখালি থেকে, কামদুনি থেকে, সন্দেশখালি থেকে তিনিও তো একের পর এক মন্তব্য করেছেন। আয়নার সামনে দাঁড়াবেন নিজে এবার?
নিজে পদত্যাগ দেবেন? না না, কখনো না, কখনো না। সন্দেশখালী হোক, হাঁসখালী হোক, কালিয়াগঞ্জ হোক, কোনো জায়গায় কোনো মা বোনেরা যে আর্তনাদ করছে, এখনো তো চিৎকার করছে, কাঁদছে, আর্তনাদ করছে, এটা খুব দুর্ভাগ্যজনক যে ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী এবং বাংলায় প্রথম এবং বর্তমান মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও মহিলাদের প্রতি যে একেবারে অবর্ণনীয় অত্যাচার হলে পরেও সে বিষয়ে আমরা দেখেছি হালকা করেই দেখা হয় বা নেওয়া হয়। অনেক ধন্যবাদ তাপস বাবু, অনেক ধন্যবাদ। তাপস রায় সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী। এবং তাপস বাবুর সাফ কথা, অখিলগিরির ক্ষেত্রে যে রাজধর্ম কোট আনকোট করা বার্তা, রাজধর্ম করার নির্দেশের কথা বলা হচ্ছে, নির্দেশ আসছে দলের তরফ থেকে, সেরকম নির্দেশ ফিরহাদ হাকিমের জন্য কেন আসেনি, সেরকম নির্দেশ হুমায়ুন কবিরের জন্য কেন আসেনি? আমি প্রশ্ন নিয়ে চলে যাব বিমল শঙ্কর নদ এবং শবনম দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন। বিমলদা, কি বলবেন? না, এই যে হঠাৎ করে বিবেক জেগে ওঠে, হঠাৎ করে বিবেকগুলো গরমেও শীত ঘুমে চলে যায়, তখনই সন্দেহ হয় যে হঠাৎ হলোটা কি। আসলে অখিলগিরি সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নেত্রীর মোহভঙ্গ হয়েছে। মোহভঙ্গটা কেন? কারণ তিনি ভেবেছিলেন যে পূর্ব মেদিনীপুরে এমন একটা রাজনৈতিক জেলা, যে জেলাতে সবচেয়ে বেশি শিক্ষিত আছে, সেখানে স্বাধীনতা আন্দোলন গোটা মেদিনীপুর জেলায় উত্তাল হয়ে উঠেছিল, তার একটা ঐতিহ্য আছে, তো সেখান থেকে তিনি কিছুটা হলেও জিতে আসবেন নন্দীগ্রামে এবং তিনি দেখাবেন, দেখো হে যাই বলো আমি কিন্তু জিতে এলাম। ফলটা কি হলো? 1956 ভোটে হার। সারা জীবন এটা তাড়িয়ে নিয়ে বেড়াবে যে তিনি হেরেছেন এবং তারপরেও মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে শুনতে হয় কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, ঠিকই বলা হয়, পরে তাকে আবার জেতাতে হলো এখানে কলকাতা থেকে, এটা কিন্তু যাবে না। তারপরে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন যে যদি কাঁথি এবং তমলুক জেতানো যায়, দেখা গেল যে অখিলগিরি বা তাঁর দলবল সেটাও পারলেন না। বোঝা গেছে যে একদম ইউজলেস নেতা, একে আর রেখে লাভ নেই, ঝেড়ে ফেলো, ঝিকে মেরে বউদের শেখাও যে আমি কড়া বার্তা নিতে পারি, পাবলিকের সামনে একটা ইমেজ তৈরি করো যে দেখো আমি কিন্তু কড়া বার্তা দিতে পারি, আমি কঠোর ব্যবস্থা নিতে পারি। এরপর তুমি যে প্রশ্নটা করলে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে প্রশ্নগুলো করেন, ইংল্যান্ডে একটা প্রবাদ আছে, দ্য কিং ক্যান ডু নো রং, রাজা ভুল করতে পারেন না। পশ্চিমবাংলায় কোনো গণতান্ত্রিক ব্যবস্থা চলে না, এখানে রাজতন্ত্র জমিদারতন্ত্র চলে। গণতান্ত্রিকভাবে যেভাবে প্রশাসন চালানো হয় পশ্চিমবাংলায় সেটা চলে না, এটা রাজার মতো কৃপা বন্টন হয়। আরেকটা কথা বলি যে এ তো নতুন কথা নয়, তিনি এই যে সারমনগুলো দিয়ে থাকেন, প্রায় খ্রিস্ট ধর্মের যারা সব পাদ্রীরা সারমন দিয়ে থাকেন, ওনার সারমনগুলোর তার মানেটা কি দাঁড়ায় বলি। এই কয়েকদিন আগেই নবান্নর পাশে এই এখানে ন্যাশনাল লাইব্রেরির পাশে কি একটা হল আছে, কি বলে উত্তীর্ণ না কী সব আছে, সেখানে একটা সাংবাদিক সম্মেলন সবাইকে নিয়ে, মন্ত্রীদের নিয়ে তিনি করেছিলেন। সবার সামনে একজন মন্ত্রীর দিকে আঙুল তুলে বললেন, এই লোকটি সল্টলেকে হকার বসায়, তার সঙ্গে এটা পারলে দেখাও, তোমরা বহুবার শুধুমাত্র এটা নয়, আমি বলছি উত্তরবঙ্গে একাধিক জায়গায় হয়েছে, সম্প্রতি আমাদের রোজ খবরে এসেছে, আমরা জেলার খবরে দেখিয়েছি। অন্য আমি বলছি হকার, অবৈধ হকার উচ্ছেদ করতে কি কাউন্সিলর দাঁড়িয়ে পড়ছে, আপনাদের উচ্ছেদ করতে দিচ্ছে না। আমি যে পয়েন্টটা বলছি ভালো করে দেখো, একজন মন্ত্রীর সামনে, মন্ত্রী সেখানে উপস্থিত, এক ঘর সাংবাদিক উপস্থিত, সেই মন্ত্রীর দপ্তরের সেক্রেটারিরা উপস্থিত, মন্ত্রী যে কোনো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারে মাথায় থাকেন, তার নিচে সেক্রেটারি, সেই সেক্রেটারির সামনে মন্ত্রী চূড়ান্ত বেইজ্জতি হলেন, তাকেই বলা হলো এই লোকটি ওখানে বসায় এবং তারপরে বলা হলো টাকা নিয়ে বসানো হয়, সেই মন্ত্রী রা কাড়লেন না। আচ্ছা, রা না কাড়া মানে একটাই, উনি মেনে নিলেন। আমি একটা পয়েন্ট বলি, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, আমি প্রশাসনিক প্রশ্নটা করছি। উনি মেনে নিলেন যে তাহলে উনি বসিয়েছেন, আমি যদি হতাম আমি বলতাম আপনি সব কি বলছেন, আমি করিনি এসব, আমি বেরিয়ে চলে আসতাম, রেজিগনেশন দিতাম। উনি কিচ্ছু করেননি, মানে কিল হজম করেছেন। আপনি বলছেন মুখ্যমন্ত্রী তারপরেও তাকে মন্ত্রিসভা থেকে সরাননি কেন? এই তো প্রশাসন চলছে, এই তো জমিদারি তন্ত্র চলছে, আমি কেন বললাম? শুধু বাকিদের কথা বলছেন, আমি আসবো, আমি শবনম দিয়ে রয়েছেন আপনার কাছে, প্রত্যেকের কাছে।